গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা পিএসসি মিসলেনিয়াস মেনের জন্য প্রিপারেশন করছো, তোমাদের এর আগে বলেছিলাম যে কাট অফের ব্যাপার বা এই সমস্ত জিনিস নিয়ে। তাও যারা ধোঁয়াশার মধ্যে আছে, একটা জিনিসই বলবো যে যারা 125 ইউআর ক্যান্ডিডেট আছে অবশ্যই তো সেফ জোনে আছে, পাস করবে। যারা 120 প্লাস আছে তোমরা হচ্ছে প্রিপারেশন শুরু করে দিতে পারো। শুরু করে দিতে পারেন, অলরেডি শুরু করে দিতে হতো। তার কারণ হচ্ছে এখানে মেনের যা সিলেবাস আছে সেটা কিন্তু শুধুমাত্র রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে আর কিচ্ছু করার থাকবে না, কারণ প্রচুর হিউজ সিলেবাস এবং বিশেষ করে লিটারেচার পার্ট যেটা, সেটা ওই 2-3 মাসে অর্জন করা যাবে না। এবং এখানে যে রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন আছে এইগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের হয়। সেই সঙ্গে যে জিকে আছে এখানে মিসলেনিয়াসের জিকে, যেটা শুধু স্ট্যাটিক আর কারেন্ট অ্যাফেয়ার্স, এটাই প্রচুর হিউজ, মানে এতগুলো পড়াই মুশকিল হয়ে পড়ে। তো যারা দেখো যে পরীক্ষা প্রস্তুতিতে নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছে, কারণ সেপ্টেম্বর থেকে যে ব্যাচ শুরু হয়েছিল 5 মাসের টার্গেট নেওয়া হয়েছিল, কমপ্লিট হয়ে গেছে। নতুন যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাডমিশন নিতে পারো। এইটাকে ওই একই সমস্ত সিলেবাসে কমপ্লিট করা হবে, কিন্তু ফার্স্ট ওয়েতে। অর্থাৎ ধরো এখানে কি করতে হবে আমাকে, যে যে সমস্ত টপিক গুলো আলোচনা করেছি জিকে, হয়তো একদিন ওখানে একটা করে আলোচনা করেছি বা দুটো করে আলোচনা করেছি, এখানে হতে পারে যে একদিনে 3টে করে টপিক আলোচনা করে দেবো। এইভাবে সমস্ত জিনিসই পাবে, কিন্তু ওটা 5 মাসের জায়গা আমাকে এখন কি করতে হবে, এটাকে 3 মাসে শেষ করতে হবে। এবং সেই সঙ্গে অবশ্যই মক টেস্ট, এবং সেইগুলো হচ্ছে যদিও যারা ফার্স্ট ব্যাচে তাদের চলছে, মক টেস্ট দিয়ে অবশ্যই পেপার চেক করে নিতে পারো। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, কজেস, এফেক্টস এন্ড ইম্প্যাক্ট অন সোশিও ইকোনমিক, ফুডস, কমিউনিকেশন আর আদার ফ্যাক্টরস। এই কোশ্চেনটা আলোচনা করার আগে বলে দিই যে জিকে পেপার যেটা থাকবে, জানো যে জিকে পেপারে 50 নম্বর থাকছে, আর ডেসক্রিপটিভ যেটা সেটা হচ্ছে 20 প্লাস 15 প্লাস 50, তাই তো? 20 প্লাস 15 প্লাস 15, এই হচ্ছে 50 নম্বর। সমস্ত যেটা হবে এই 20 নম্বরের যে কোশ্চেনটা সেটা হয় কম্পালসারি, অর্থাৎ এটা একটাই থাকবে, ওই একটাই করতে হবে। আর 15 নম্বরে যেটা 4টে থাকবে, যেগুলো দুটো করতে হবে। তাই এই 4টের মধ্যে তো দুটো দুটো কমন পাওয়া যাবে, কিন্তু ধরো দেখা গেল যে এই 20 নম্বরটা পেলে না, কমন কমন না পেলে একদম 20 নম্বর কিন্তু বাদ। সেই কারণে যেন খুব সাবধান, খুব ভালো করে আমাদের অ্যানালিসিস করতে হবে। তো আমি তোমাদেরকে মোটামুটি 25খানা টপিক বলবো, 24 থেকে 25, ঠিক আছে? সেই কটা টপিক করলে অবশ্যই কমন পাবেই, এটুকু গ্যারান্টি দিতে পারি। তার মধ্যে এখানে যেটা বলছি এগুলো সব বলা যাবে না, যেগুলো যারা পেড কোর্সে আছো অ্যাডমিশন, তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই জানো। এখানে কয়েকটা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন রেগিং কেস, তারপরে রেপ অ্যান্ড অ্যাসল্ট, চন্দ্রযান 3, T20 ওয়ার্ল্ড কাপ, G7, G20, ব্রিক্স, ন্যাটো, সাইবার ক্রাইম, তারপরে যে ভারতীয় ন্যায় সংহিতা, উইমেন্স রিজার্ভেশন পলিসি ইন পার্লামেন্ট, তারপরে হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ঠিক আছে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এরকম ধরনের মোট টোটাল 20 থেকে 25খানা টপিক হবে। তো আজকে যেটা ইম্পর্টেন্ট আলোচনা করছি, রাশিয়া ইউক্রেন ভীষণ, এটা কিন্তু এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট আছে। হতে পারে যে এটা 20 নম্বরেরই আসতে পারে বা 15 নম্বরের, যাই হোক। আমরা এখানে যেগুলো আলোচনা করবো এমন ভাবে করবো, 20 নম্বরের দিলেও করা যাবে, 15 নম্বরের দিলেও করা যাবে। অর্থাৎ একটা জিনিস, ওয়ার্ড লিমিটের তো কোনো ব্যাপার নেই। অনেকে জানতে চাইছে তো ওয়ার্ড লিমিট কত, তবে চেষ্টা করতে হবে 15 নম্বর 20 নম্বর যাই হোক, যে 250টা ওয়ার্ড, ঠিক আছে? 250 থেকে 300, 300 যেতে হবে না, 250 ওয়ার্ডের মধ্যেই কমপ্লিট করলেই হবে। কারণ এমনিতেই প্রচুর, যেই পেপার 1-এ তোমার জিকে অতগুলো আছে, আবার 50 নম্বরের শর্ট আছে, সেই সঙ্গে হচ্ছে ম্যাথমেটিক্স আবার 10টা করতে হবে, তো ওই টাইমেরও একটা ব্যাপার আছে। তো দেখে নাও যে অনেক জায়গাতে খুব কঠিন করে দেওয়া হতে পারে, দেওয়া আছে। আমি এখানে যতটা সম্ভব একদম সহজ সরল ভাবে টু দা পয়েন্ট লিখার চেষ্টা করেছি, নোট বানানোর চেষ্টা করেছি। এইভাবে লিখতে হবে, এইভাবে লিখলে অবশ্যই একটা ভালো মার্কস পাবে। যারা জয়েন করতে চাইছে পরীক্ষা প্রস্তুতি, 7794274747 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। 7794274747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা 25 তারিখ থেকে 24-25 তারিখের থেকে নতুন ব্যাচটা শুরু করে দেবো। তো দেখে নাও যে কি হচ্ছে, যে 1945 সাল থেকে এ পর্যন্ত ইউরোপে যত সংঘাত ঘটেছে, তার মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সব থেকে বিধ্বংসী সংঘাত। 1914 সালে রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের মাধ্যমে শুরু হয় ক্রিমিয়া অঞ্চলে দখলের মাধ্যমে সংঘাত শুরু হয়, এবং 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান দিয়ে এটি আরো তীব্র হয়ে ওঠে এই যুদ্ধ। এটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এর প্রভাব সারা বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকে গভীর প্রভাব ফেলেছে। অর্থাৎ মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহের পিছনে যেমন অনেক কারণ ছিল, ঠিক আছে, দিয়ে ওই কার্তুজের, বন্দুকের কার্তুজ যেটা মুখে করে দাঁতে করে কাটতে হতো, সেটা যেমন একটা প্রত্যক্ষ কারণ ছিল, সেটা নিয়ে যেমন
শুরু হয় মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তারপরে তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ যদি কথা বলো, যে যুবরাজ আর্চডিউক তার পত্নীকে বসনিয়া প্রদেশে বেড়াতে গেছিল, এইগুলো যেমন প্রত্যক্ষ কারণ, কিন্তু সেটা তো নয়, তার আগে আগুন জ্বলে থাকে, ঠিক আছে, তার আগে সংঘাত শুরু হয়ে থাকে। তো সেই রকমই যে 2014 সালে রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করেছিল, সেই তখন থেকে সংঘাত শুরু হয়েছিল, তার আগে থেকেও চলছিল, এবং এরপরে 2022 সাল থেকে সেটা হচ্ছে একটা পূর্ণমাত্রার মানে আরো তীব্র হয়ে ওঠে। তো এটা হচ্ছে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন মানে পয়েন্ট, মানে যে কোনো এই যে 15 নম্বর বা 20 নম্বরে লেখার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফ যেটা একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, ব্যাপারটা কি জিনিস বা কেন, সেই জিনিসটা বলে দিলাম। এবার হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রকৃত কারণ, ঠিক আছে, প্রকৃত কারণ কি সেটা এখানে ব্যাখ্যা করছি। হতে পারে কে ওয়ান মানে পয়েন্ট করে লিখছো, 1 2 3 করে নাম্বার দিচ্ছে, সেটাও হতে পারে, তবে আমার মনে হয় কোনো একটা প্যারাগ্রাফ বা এগুলো হচ্ছে একটা এসে বলতে পারো, একটা প্রবন্ধ বলতে পারো, এইগুলোর ক্ষেত্রে ওইরকম পয়েন্ট করে কেমন হয়, মানে পয়েন্ট করে না দিয়ে জাস্ট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে এইভাবে লিখতে পারো, এটা একটা স্ট্যান্ডার্ড রাইটিং হবে। যে পশ্চিমের অনেকেই যখন এই যুদ্ধকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপিয়ে দেওয়ার যুদ্ধ হিসেবে দেখছেন, তখন পুতিন বলেছেন 2008 সালে ন্যাটো ইউক্রেনকে সদস্য বানানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল, সেই কারণে রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অর্থাৎ মেন একটা কারণ এটাই বলতে পারো যে ন্যাটো ইউক্রেনকে সদস্য বানানো, ঠিক আছে, ন্যাটোর ইউক্রেনকে সদস্য বানানো, এটা হচ্ছে একটা প্রধান কারণ। 2 নম্বর কি হচ্ছে যে অন্য অনেকে মনে করেন যে শীতল যুদ্ধের সমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমারা রাশিয়াকে যথার্থ সমর্থন ও সহযোগিতা করতে ব্যর্থ হয় আজকের অবস্থার পিছনে একটা বড় কারণ। কারণ দেখো যে রাশিয়া অবশ্যই শক্তিশালী, অন্যান্য সামরিক দিক থেকে বা বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ, তো অন্যান্য দেশগুলো চাই যারা অর্থনৈতিক বা শক্তিশালী দেশ আছে তারা দমন করে রাখতে চায়। তো এটাই যে কোল্ড ওয়ারের পর থেকে কি হয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং তারপরে যেগুলো পশ্চিমী যে সমস্ত দেশগুলো রয়েছে তারা রাশিয়াকে সমর্থন বা সহযোগিতা করেনি সেইভাবে, ঠিক আছে, সেটা একটা কারণ। 3 নম্বর হচ্ছে কি রাশিয়ান সরকার ইউক্রেনের পশ্চিমা প্রভাব বা স্বাধীন নীতিকে, ঠিক আছে, ইউক্রেন যে স্বাধীনভাবে বসবাস করছে, রাশিয়ারা দাবি করে যে ওটা ওদেরই অংশ বা বিভিন্ন রকম দাবি করে, তো তাদের যে স্বাধীনভাবে বসবাস বা তাদের যে স্বাধীনভাবে সংস্কৃতি, আঞ্চলিক শক্তির হুমকি, এগুলোকে বিভিন্ন দ্বারা হুমকি বলে মনে হয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইউক্রেন জ্বালানি সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডর, যা রাশিয়া ও ইউরোপের গ্যাস সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়া ইউক্রেনের আধিপত্য বজায় নিয়ে আর নিজেদের আধিপত্যে রাখতে চায়, এটা একটা কারণ। তো হচ্ছে এবার প্রভাবটা কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, এবার দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, তো ভাববে যে হয়তো দুটো দেশের অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হবে বা হবে, কিন্তু সেটা নয়, এই যুদ্ধের যে প্রভাব সেটা গোটা পৃথিবীর উপরে পড়ছে। কেন, তার কারণটা হচ্ছে জ্বালানি সংকট ও মূল্য বৃদ্ধি, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে জ্বালানি সরবরাহ হ্রাস পায় এবং আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায়। খনিজ তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতে আমদানি ও মুদ্রাস্ফীতি বেড়ে যায়। অর্থাৎ যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনের, কিন্তু ভারতে ইম্প্যাক্ট পড়ছে, তার কারণ কি, খনিজ তেল সেখান থেকে আনা হয়। তারপরে কি হচ্ছে, রাশিয়া ইউক্রেন বিশ্বের প্রথম গম ও সূর্যমুখী তেলের ব্যবহারকারী দেশ। গম ও সূর্যমুখী প্রধান খাদ্যশস্য দেখো ধান ও গম, ঠিক আছে, ধান, গম, তেল, তো এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে যদি হয়, মানে রাশিয়া ইউক্রেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দেশ, তো এরা কি করে যে বিভিন্ন দেশে সরবরাহ করে, তো সেই ক্ষেত্রে বিশ্বব্যাপী কি হচ্ছে, খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ খাদ্যের কি হচ্ছে, একটা ঘাটতি ঘটছে। পরের হচ্ছে কি যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত সামরিক সরঞ্জাম রাশিয়া নিজেরা ব্যবহার করে, ফলে অন্য, অর্থাৎ যুদ্ধ চলছে সেই সময় কি করবে, যত সামরিক যা ব্যবস্থা আছে সব তো তারা নিজেরাই ব্যবহার করবে, অন্য দেশকে দেবে না, বা অন্য দেশে কোনো টেন্ডারও তারা অ্যাকসেপ্ট করবে না ওই সময়। তো এইটার ফলে কি হয়েছে, বা ভারত, যেমন ভারত সামরিক ক্ষেত্রে প্রায় 70% হচ্ছে ডিপেন্ডেন্ট রাশিয়ার উপরে, তো এই ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভারতেরও প্রভাব পড়ছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় ভারতের মুদ্রার মান কমে গেছে, বিশ্বমান জুড়ে কি হয়েছে, পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, নিরাপত্তা ব্যবস্থায় ভীতি, বহিরাগত বা নিজেদের দেশ ফিরতে বাধ্য হচ্ছে বহিরাগতরা, এবং ওই দুটি দেশ থেকে নিরাপদে নিজের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সরকারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে কারণ বা প্রভাব, ইম্প্যাক্ট সবকিছু আলোচনা করলাম। এটি শুধুমাত্র দুদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক, রাজনৈতিক ও ভূ রাজনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে গভীর প্রভাব ফেলেছে। বিভিন্ন রাজনৈতিক আন্তর্জাতিক সংস্থাদের উচিত সকল দেশের মধ্যস্থতায় দুই দেশের দ্বন্দ্ব মিটিয়ে পারস্পরিক সম্প্রীতির বন্ধন গঠন করা। তো এটা হচ্ছে আমাদের একটা লাস্ট উপসংহার দিয়ে দিলাম।
তাহলে আরেকবার লাস্টে বলে দিচ্ছি যে মিসলেনিয়াস জন্য যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন যেটা আর হাতে বেশি সময় নেই, সেই কারণে 3 মাসের কোর্স হবে, কিন্তু এমনটা নয় যে আগের কোর্সে যা যা পেয়েছিলে সমস্ত কিছুই পাবে, কিন্তু একটু ফাস্ট ওয়েতে আমাদেরকে করতে হবে, মানে একদিনে বেশি বেশি করে টপিক আলোচনা করতে হবে। কি কি পাবে এখানে? পেপার 1 যেটা জিকে ম্যাথ সবকিছুই পাবে, ঠিক আছে। যে 50 নম্বরের ডেসক্রিপটিভ যেটা আছে, 50 নম্বরের শর্ট, ওটাও পাবে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে যত চ্যাপ্টার আছে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি ধরে রাখো 15 থেকে 20 খানা করে ম্যাথ পাবে, যেমন লসাগু গসাগু সিম্পলিফিকেশন, এদিকে সরল শতকরা লাভ ক্ষতি, তারপরে সময় দূরত্ব সময় কার্য, বীজগণিতের বিভিন্ন চ্যাপ্টার, মিক্সচার অ্যালিগেশন মানে মিশ্রণের অঙ্ক, অনুপাত সমানুপাত, তারপরে হচ্ছে তোমার অ্যাভারেজ গড়, যা চ্যাপ্টার আছে, ঠিক আছে, সমস্তগুলাই পাবে। তারপরে হচ্ছে পেপার 2 এর ক্ষেত্রে যেমন ইংলিশ পেপারের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি রিপোর্ট পাবে, রিপোর্ট মোটামুটি 20-22 খানা টপিক পাবে, রিপোর্ট, তারপর হচ্ছে প্রেসি, তারপর হচ্ছে ট্রান্সলেশন, এবং হচ্ছে ইংলিশ গ্রামার যেটা 30 মার্কস থাকবে। বেঙ্গলির ক্ষেত্রে একই জিনিসই, যে প্রতিবেদন পাচ্ছ তুমি, তারপর হচ্ছে সারাংশ, তারপর হচ্ছে বঙ্গানুবাদ লেখা, আর এদিকে হচ্ছে বাংলা ব্যাকরণ যেটা থাকবে সেই 30 নম্বরের পাবে। এবং সেই সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে 2টো ফুল মক টেস্ট, ঠিক আছে, 2টো ফুল মক টেস্ট, এবং প্রত্যেকটা পেপার চেক করাতে পারবে। এবং এই ফুল মক টেস্ট ছাড়াও এমনি প্রতিনিয়তই কি হচ্ছে যে বিভিন্ন ধরনের প্র্যাকটিস তো চলছেই, অর্থাৎ কোনো একটা রিপোর্ট বা প্রতিবেদন হয়তো যেটা লেখাবো আগে তোমাদেরকে দিলাম, সেটা তুমি করে দেখাতে পারো, তারপরে তো আমি অবশ্যই সেগুলোর আনসার করে দেবো।